সো হ্যালো এভরিওয়ান, আজকের এই মুহূর্তের ভারতের জন্য সবচেয়ে বড় খবর সেটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দিয়েছে। এবং এই যে শেখ হাসিনার ইস্তফা, এটা মোটেও অবাক করার মতো কোনো ঘটনা নয়। আমরা লাস্ট 1 থেকে 2 মাস ধরে অলরেডি বুঝতে পারছিলাম যে শেখ হাসিনা গভর্নমেন্টের ওপর যথেষ্ট বেশি প্রেশার তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট এটা শুধু এখন থেকে নয়, আগের বছর থেকে, ইলেকশনের আগের মুহূর্ত থেকেই কিন্তু এটা চলছিল সেখানে। তো এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা স্টুডেন্ট লেড মিলিটারি কু বলতে পারি এক প্রকারই। সম্পূর্ণ ঘটনাটা কি ঘটেছে সেটা আমরা দেখব, শেখ হাসিনা কেন ইস্তফা দিল সেটা আমরা দেখব, স্টুডেন্টরা যে আন্দোলন করছে সেটা কেন করছে সেটা দেখব, তাদের যে চাহিদা সেটা পূরণ হবার পরেও তারা আন্দোলন কেন চালিয়ে গেল আমরা সেটা দেখব। এবং তার সাথে আমরা এটাতে এই বিষয়টাও অ্যাড্রেস করবার চেষ্টা করব, এই সম্পূর্ণ আন্দোলনের পেছনে মূল মাথা কার আছে। তো চলো তাহলে সেশনটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা লক্ষ্য করতে পারছি, আমাদের নিউজে অ্যাপ্রক্সিমেটলি আজ ওই বিকেল 3:30 4টে নাগাদ আমরা লক্ষ্য করতে পারছিলাম শেখ হাসিনা রিজাইন করলো। এবং সেটা নিয়ে তারপর থেকে বহু নিউজ আমরা কিন্তু পেয়েছি। এবং শেখ হাসিনা রিজাইন করবার পর তিনি কিন্তু, অনেকে বলছিল যে ত্রিপুরাতে চলে গিয়েছেন, বাট রিসেন্টলি তিনি গাজিয়াবাদ এয়ারপোর্ট যে আছে সেখানে ল্যান্ড করেছেন এবং মনে করা হচ্ছে তিনি এখান থেকে লন্ডনে চলে যাবেন, বাট সেটাতে আমরা পরে আসছি। কিন্তু এই যে রেজিগনেশন, এবং রেজিগনেশনের পর বাংলাদেশের যে আর্মি আছে তাদের তরফ থেকে এই বিষয়টা ডিক্লেয়ার করা, এর সাথে সেখানে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা এবং সেটাতে বাংলাদেশের আর্মি লেড একটা ইলেকশন হবে বলে স্থির করা, এই সমস্ত কিছু সাইন কিন্তু আমাদের দিচ্ছে, যেটা আমাদের দেখার খুব প্রয়োজন আছে। তো এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা ওয়াজিদ। তো আমরা যদি লক্ষ্য করি, শেখ হাসিনা লাস্ট কয়েক দশক ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং এবছরও অলরেডি কিন্তু আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ 2024-এর যখন ইলেকশন হলো, সেখানে প্রচুর ভোট পেয়ে তিনি কিন্তু পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পদ পেয়েছিলেন বা প্রধানমন্ত্রী হিসেবে এসেছিলেন। এবং সেই হিসেবে আমরা মনে করছিলাম যে এই টার্মটাও তার অন্য টার্মগুলোর মতো ফুল টার্ম হয়ে থাকবে এবং সেই হিসেবে ভারতের জন্য যথেষ্ট বেটার হবে। কেননা আমরা যদি লক্ষ্য করি, শেখ হাসিনা বা তার পিতা যে আছে শেখ মুজিবুর রহমান, তাদের যে পার্টি আওয়ামী লীগ, সেটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট একটা বেটার এবং তার সাথে সাথে এক প্রকারে বলতে পারো যথেষ্ট নিউট্রাল পার্টি। কেননা তার যে অপোজিশনে যে আছে খালেদা জিয়ার বিএনপি, সেই পার্টি কিন্তু কম্পারেটিভলি যথেষ্ট বেশি অ্যান্টি ইন্ডিয়া হয়ে থাকে, তাদের স্টান্সগুলো অ্যান্টি ইন্ডিয়া হয়ে থাকে। তো এবার আমাদের প্রশ্ন হলো, এই আওয়ামী লীগকে এবং সর্বোপরি শেখ হাসিনাকে তাদের ক্ষমতা থেকে এত দশক পর বা অলমোস্ট 20 বছর পর কি করে সরানো পসিবল হলো? তো এই সব কিছু শুরু হয়েছিল একটা বিষয় থেকে, সেটা হলো জব কোটা। বাংলাদেশের গভর্নমেন্ট জবে একটা কোটা ছিল, একটা নয় অ্যাকচুয়ালি কোটার ব্যবস্থা ছিল, যে কোটার ব্যবস্থার চলাকালীন বাংলাদেশের 50%-এরও বেশি সংখ্যক সিট যে আছে সেটা রিজার্ভ থাকতো। এবার এটা শুনে তোমরা বলতে পারো তাতে কি অসুবিধা আছে, ভারতেরও যে গভর্নমেন্ট জব আছে সেখানেও আমাদের 50% পর্যন্ত রিজার্ভ এমনিতেও থেকে থাকে। কেননা আমরাও যদি লক্ষ্য করে থাকি, আমাদেরও 59.5% রিজার্ভেশন আছে, তাই না? 27% ওবিসিদের জন্য, 7.5% এসটিদের জন্য, 15% এসসিদের জন্য এবং 10% ইডব্লিউএসদের জন্য। জেনারেল ক্যাটাগরির জন্য মাত্র 40% আছে, যেখানে তারা প্রপারলি মেরিটের বেসে লড়তে পারবে। তাহলে বাংলাদেশে এটা সমস্যা কিসের যদি সেখানে 50%-এর বেশি হয়ে যায়? এখানে বিষয়টা তুমি দেখো, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বা জেনারেলদের জন্য মাত্র 44% সিট আমাদের থাকে। তাহলে বাকি 56% কোথায় চলে যাচ্ছে? এর একটা বড় চাঙ্ক
এর সবচেয়ে বড় যে চাঙ্ক আছে সেটা যাচ্ছে আমাদের ফ্রিডম ফাইটার্সদের জন্য, যেটা হলো 30%। অর্থাৎ বাংলাদেশের 1971-এ যারা যুদ্ধ করেছিল, সেই যে মুক্তিযোদ্ধা, তাদের যে সন্তান এবং পরবর্তী উত্তরসূরি, তাদেরকে এই গভর্নমেন্ট জবে রিজার্ভেশন বা তাদের জন্য আলাদা কোটা থাকে। এবার শুধু কোটা থাকলেই হবে না, তাদের কোয়ালিফাই করতেও হবে। তা আমরা লক্ষ্য করতে পারছিলাম লাস্ট দশকের পর দশক ধরে বাংলাদেশের এই যে 30% ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা, এটা কিন্তু পূরণ হচ্ছিল না। তো বাংলাদেশের স্টুডেন্টদের কথা, ঠিক আছে, তারা যদি পূরণ করতে না পারে, এটা বাকিদের জন্য খুলে দেওয়া হোক, সেটা পসিবল হচ্ছিল না। ঠিক আছে, সেটা 30%, বাকি 10% মহিলাদের জন্য, 10% আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্টগুলো যে আছে, সেই সকল জেলাগুলো যেগুলো যথেষ্ট আন্ডার ডেভেলপড, কেননা তোমরা হয়তো জানো বাংলাদেশের কোনো রাজ্য নেই আলাদা, সেখানে জেলা আছে। এবং তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করে থাকি, আমাদের 1% আছে পিপলস উইথ ডিসেবিলিটি যে আছে সেটা, এবং তার পাশাপাশি 5% অন্যান্য বিভিন্ন মাইনরিটি বা রিলিজিয়াস, যে অন্যান্য মাইনরিটি রিলিজিয়াস কমিউনিটি আছে তাদের, বা হিন্দু বা অন্যান্যদের জন্য। এখানে সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হলো 30% সেই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা, যেটা হচ্ছে টোটাল সিটের 56% পর্যন্ত যে রিজার্ভড আছে তার মোর দ্যান 50% কভার করছে। মেইন সমস্যার বিষয় ছিল এটা, কেননা মহিলাদের জন্য রিজার্ভেশন যথেষ্ট ভালো বিষয়, আন্ডার ডেভেলপড ডিস্ট্রিক্টদেরকে এগিয়ে দেওয়া সেটা যথেষ্ট ভালো বিষয়, পিপলস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস সেটা যথেষ্ট ভালো বিষয়, এবং রিলিজিয়াস মাইনরিটিস সেটাও কম্পারেটিভলি ভালো বিষয়। বাট এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা ছিল, এবং এটা আমরা লক্ষ্য করতে পারছিলাম বহু বছর ধরে এটা নিয়ে যথেষ্ট কিন্তু সমস্যা চলছিল, যে আমাদের মাত্র 44% মেরিটের ভিত্তিতে কেন হবে, যদিও বা হয়ে থাকে যেই সিটগুলো এই মুক্তিযোদ্ধাদের জন্য রিজার্ভড আছে সেগুলো যে হচ্ছে না, বা সেগুলোর যে ফিল হচ্ছে না, সেগুলো আমাদেরকে দিয়ে ফিল করানো হোক। বাট গভর্নমেন্ট সেটা মানছিল না, স্পেশালি আওয়ামী লীগ সেটা মানছিল না। তার একটা বড় কারণ কি, এই আওয়ামী লীগের যে মূল প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ তার স্বাধীনতার যুদ্ধ জিতেছিল, এবং তার যে পার্টি আওয়ামী লীগ, তার যে কার্যকর্তা, তারাই জেনারেলি সেই মুক্তিযোদ্ধা যে আছে তাদেরও উত্তরসূরি। এবার এই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের আওয়ামী লীগেরই কার্যকর্তারা এই মুক্তি লীগে বা আমাদের মুক্তিযোদ্ধাদের, এর ফলে মুক্তিযোদ্ধার কোটাতে বেশিরভাগ যারা চাকরি পেত তারা আওয়ামী লীগ যে আছে বা ছাত্রলীগ যে আছে, সেই ছাত্রলীগের স্টুডেন্ট বা ছাত্রলীগের তারা কর্মকর্তা, এর ফলস্বরূপ বা কার্যকর্তা। এর ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি যে সবচেয়ে বেশি সংখ্যক এই যে কোটার ব্যবস্থা, এটার বেনিফিট কারা পাচ্ছিল, আওয়ামী লীগেরই যে ছাত্র সংগঠন আছে ছাত্রলীগ, তারা। এর ফলে এটাকে মোটেও কমানোর কিন্তু ইচ্ছেতে ছিল না শেখ হাসিনা। বাট এই বিষয়টা নিয়ে আমরা লক্ষ্য করতে পারি অলরেডি কিন্তু 2018 সালে এই বিষয়টা নিয়ে আমরা লক্ষ্য করতে পারি 2018 সালে অলরেডি কিন্তু একটা এই অ্যান্টি কোটা মুভমেন্ট বাংলাদেশের স্টুডেন্টদের দ্বারা হয়ে থাকে, এবং সেই সময়ে তাদের দ্বারা পিটিশন দায়ের করা হয় বাংলাদেশের কোর্টে যে এটাকে স্ক্র্যাপ করে দেওয়া হোক। সেই 2018 থেকে 2024 পর্যন্ত সেই কেস চলে, এবং তারপরে তাদের যে হাইকোর্ট আছে তারা বলে যে না, সেটা পসিবল নয়, কোটা যেরকম আছে সেরকমই থাকবে। এবং এই যে ইস্যু ছিল, এই ইস্যুটা সেখানে সবচেয়ে বড় একটা আনরেস্ট তৈরি করে, যার ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি সেখানে প্রচুর স্টুডেন্ট রাস্তায় নেমে আসে, এবং সেই স্টুডেন্টরা যখন রাস্তায় নেমে আসে সেই সময়টাতে প্রচুর স্টুডেন্টকে গুলি করে হত্যা করতে বাধ্য হয় শেখ হাসিনার নেতৃত্বে থাকা বাংলাদেশ পুলিশ। এবং এই ক্ষেত্রে এক দুটো ভিডিও খুব বেশি ভাইরাল হয়, যেখানে একটা ছেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে এবং তার বুকে দুটো গুলি করা হয় এবং সে মারা যায়। ঢাকা ইউনিভার্সিটির সেই ছাত্রকে নিয়ে যথেষ্ট তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া, এবং এই সমস্ত কিছু দেখে আমরা বাংলাদেশের যে টপ কোর্ট আছে তাকে দেখি এই কোর্টার যে ভার্ডিক্ট ছিল, যেটা কিনা বাংলাদেশের হাইকোর্ট দিয়েছিল, সেটাকে সম্পূর্ণভাবে স্ক্র্যাপ করে দিতে এবং
বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে যে এটা একটা ইললিগাল বিষয়। এর ফলস্বরূপ আগে কোটা যেখানে কিনা 56% পর্যন্ত ছিল, সেই 56% কোটাকে কমিয়ে মাত্র 7% কোটাতে নিয়ে আসা হয়, বাকি 93% মেরিটের ভিত্তিতে করে দেওয়া হয়। এটার ফলস্বরূপ সকলে মনে করে ঠিক আছে, বাংলাদেশের সমস্যা মিটে গিয়েছে, বাংলাদেশের কোটার সমস্যা সম্পূর্ণভাবে মিটে গিয়েছে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা আছে তাদের কোটার বিষয়টাও যেহেতু কমে এসছে বা সেটাও যেহেতু অবলুপ্ত হয়েছে, এর ফলে কোনো সমস্যা হবার কারণ নেই। বাট আমরা লক্ষ্য করতে পারি এই যে ঘটনা ছিল, এই ঘটনা এক প্রকারে বাংলাদেশের ছাত্র এবং কিছু এক্সটার্নাল ফোর্সেস আছে তাদেরকে যথেষ্ট বেশি বলতে পারে এক প্রকারে মোটিভেট করে তোলে, যার ফলস্বরূপ তারা বুঝতে পারে এই শেখ হাসিনা গভর্নমেন্টকে টপল করা খুব ভালো মতো পসিবল। এই ছাত্র এবং সাধারণ জনগণদের মাধ্যমেই আমরা কিন্তু এই শেখ হাসিনা গভর্নমেন্টকে ফেলে দিতে পারবো এবং নতুন সরকারকে আনতে পারবো। যার ফলস্বরূপ কোটার এই আন্দোলন সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবার পরেও আমরা লক্ষ্য করতে পারি নতুন একটা আন্দোলন শুরু হয়, যেখানে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, অর্থাৎ কোটার আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। যেখানে এই আন্দোলন যেখানে কিনা আমরা কোটার বিরুদ্ধে লড়তে দেখছিলাম, সেখানে সেই শেখ হাসিনা লেড গভর্নমেন্টের বিরুদ্ধে এবার আমরা স্টুডেন্টদেরকে কিন্তু যেতে দেখছি। যার ফলস্বরূপ এই যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তার সরানোর দাবিতে এই আন্দোলন, এটা যথেষ্ট বেশি মোমেন্টাম পেতে থাকে। এই যে মোমেন্টাম আছে, এই মোমেন্টাম এত বেশি পেতে থাকে যার ফলস্বরূপ আমরা আজ দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখান থেকে বা বলতে পারো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে, তাকে পালিয়ে ভারতে এসে যেতে, ছাত্রলীগের স্টুডেন্টদেরকে মারতে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে, বাংলাদেশের মন্ত্রীদের বাড়িঘর জ্বালিয়ে দিতে, বাংলাদেশের যে ভবন আছে প্রধানমন্ত্রী ভবন, অন্যান্য মন্ত্রীর ভবন, সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রীর ভবন, সেগুলোতে গিয়ে আঘাত আনতে, এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতার মূল যে কাণ্ডারি ছিল শেখ মুজিবুর রহমান, তার মূর্তি গিয়ে আজকে ভাঙা পর্যন্ত হয়। এই যে ঘটনা, এটা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার অন্যতম তলানি যদি আমরা বলি তবু ভুল হবে না। আমরা 1975-এর সেই 15 অগস্টে যখন শেখ মুজিবুরকে হত্যা করা হয়, সেই সময়টার পর থেকে সবচেয়ে বড় বাংলাদেশের যে ডাউনফল আছে সেটাকে আমরা কিন্তু এই একটা ছবির মাধ্যমে ব্যক্ত করতে পারি। এবং এই আন্দোলন কতটা বেশি সেটা তোমরা এই ছবিগুলো দিয়ে দেখতে পাবে। সম্পূর্ণ আন্দোলনের শিকার হচ্ছিল ছাত্ররা এবং পুলিশেরা। রবিবার থেকে আজ পর্যন্ত 300-র বেশি ছাত্র মারা গিয়েছে, যেখানে লাস্ট কদিনে 96 জন ছাত্র মারা গিয়েছে। এই যে ভীষণ হত্যালীলা চলছিল সম্পূর্ণ একটা স্টেট এবং তার পাশাপাশি ছাত্র এবং অন্যান্য ফোর্সদের মধ্যে আন্দোলনে, সেটার শিকার কিন্তু আলটিমেটলি বাংলাদেশ এবং বাংলাদেশের যে আর্থিক উন্নতি আছে সেটা হতে চলেছে। বাট প্রশ্ন হলো, কি এত খারাপ পরিস্থিতি ছিল যেটা এই ছবি আমাদের দেখাতে বাধ্য করলো? মাথায় রাখবে মূলত 5টা এরকম পরিস্থিতি ছিল যার কারণে বাংলাদেশের এই অবস্থা বা আজকে শেখ হাসিনাকে রিজাইন করতে হলো। তার মধ্যে সর্বপ্রথম যেটা, সেটা হলো কোটা। অবশ্যই কোটা একটা বড় সমস্যা ছিল, এবং আমরা আরব স্প্রিংয়ের ক্ষেত্রেও দেখেছি। সে টিউনিশিয়াতে একটা ফল বিক্রেতার সমস্ত ফলের যে স্টল আছে সেটা নিয়ে ফেলে দেওয়া এবং খেয়ে নিয়ে তাকে অর্থ না দেওয়া থেকে শুরু করে আরব স্প্রিং হয়। একই রকমভাবে জাস্ট একটা ছবিতে বা ছবির মাধ্যমে কিছু এঁকে আমরা লক্ষ্য করতে পেরেছি সিরিয়াতে যুদ্ধ হয়ে যায়। আমরা লক্ষ্য করতে পেরেছি কি করে একটা জাস্ট ছোট্ট বাচ্চার কারণে সম্পূর্ণ আমাদের ইয়েমেন যে আছে, ইয়েমেনে এই এত ধ্বংসলীলা চলছে। আমরা লেবাননের ক্ষেত্রে দেখতে পারি জাস্ট একটা এই কোটার কারণে কি হতে পারে। অর্থাৎ কোনো ঘটনাই ছোট নয়। কোটা
এই সম্পূর্ণ যে আন্দোলন আছে, এই আন্দোলনের একটা ইমিডিয়েট কারণ, প্রত্যক্ষ কারণ, যেটা আমরা 1857-এর মহাবিদ্রোহের ক্ষেত্রে পড়ি, যে এনফিল্ড রাইফেল যে আছে তার টোটাতে গরু এবং শূকরের মাংস, সেটা একটা প্রত্যক্ষ কারণ ছিল। বাট জনগণ উদ্বুদ্ধ কেন হয়েছিল তার পেছনে আরও অনেকগুলো কারণ আছে। দ্বিতীয় যেটা কারণ সেটা হচ্ছে প্রো ইন্ডিয়া স্টান্স শেখ হাসিনা এবং আম আদমি পার্টির দ্বারা। থার্ড যেটা, সেটা হচ্ছে সেখানকার যে রিগড ডেমোক্রেসি, সেখানকার যে ইলেকশন আছে সেটা মোটেও কিন্তু খুব বেশি ভালো মতো হয় না সেটা। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ইউএসএ, পাকিস্তান অ্যান্ড আদার কান্ট্রিজ যে আছে তাদের ইনফ্লুয়েন্স। এবং 5 নম্বর যেটা, সেটা হচ্ছে আর্মি। এই যে 5টা কারণ আছে, এই 5টা কারণের জন্যই কিন্তু মূলত আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হলো। সর্বপ্রথম যদি আমরা দেখি সেটা হচ্ছে কোটা। অবশ্যই বাংলাদেশের যে কোটা আছে সেই কোটার বিষয়টাতে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যে কিভাবে সম্পূর্ণ বিষয়টা ঘটলো। বাট কোটা বাদেও দ্বিতীয় যেটা বিষয় ছিল সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইলেকশন এবং সেখানকার ডেমোক্রেসির অবস্থা। এবছর আমাদের যখন বাংলাদেশে ইলেকশন হলো এবং মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি 7 তারিখে যখন রেজাল্ট এলো, তখন আমরা লক্ষ্য করতে পারি আম আদমি পার্টি সেখানকার একটা হিউমঙ্গাস পরিমাণ সিট জিতে গিয়েছে, হিউমঙ্গাস পরিমাণ ভোটস জিতে গিয়েছে। ইনফ্যাক্ট এর আগের ইলেকশনে 97% পর্যন্ত সিট পেয়েছিল। এবং তাদের যে অন্যতম প্রতিদ্বন্দ্বী যে দল আছে বিএনপি, তার খালেদা জিয়াকে, তার যে নেত্রী খালেদা জিয়া, তাকে জেলে ভরা হয়েছিল বিএনপি, যার ফলস্বরূপ ইলেকশন লড়ে না পর্যন্ত। এর ফলস্বরূপ আমরা দেখতে পাই যে বাংলাদেশ যে আছে, বাংলাদেশের সম্পূর্ণ পলিটিক্যাল যে স্ট্রাকচার আছে সেটা একনায়কতন্ত্রের দিকে যাচ্ছিল, যেখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চালিত এই সরকার যে আছে এটাই সর্বসর্বা হয়ে উঠেছে। এই বিষয়টাকে আমরা মাথায় রেখে লক্ষ্য করতে পারি। ডিপ্লোম্যাট সমেত অন্যান্য বিভিন্ন বড় বড় ওয়ার্ল্ড মিডিয়া যে অর্গানাইজেশনগুলো আছে তারা বাংলাদেশের ইলেকশনকে ফ্লড একটা ইলেকশন বলেছে, বিভিন্ন রকম এখানে ভায়োলেন্স হয়েছে বলেছে। তারা বলেছে যে এখানকার যে ইলেকশন আছে সেটা কমপ্লিটলি পোলারাইজেশনের বলতে পারো একটা কারণ হিসেবে উঠে এসেছে। এবং এই ইলেকশনের ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পেরেছি সেখানে যথেষ্ট বেশি কিন্তু ইসলামাইজেশন হয়েছে বলেও মনে করা হয়, যে সেখানে শেখ হাসিনার যে দল আছে সেটাকে অ্যান্টি ইসলাম এবং সেই অ্যান্টি ইসলাম তথাকথিত সেই অ্যান্টি ইসলাম দলের বিরুদ্ধে বিভিন্ন প্রো ইসলামিস্ট বা কট্টর ইসলামিক যে বিভিন্ন আমি বলবো আউটফিটগুলো আছে তারা যথেষ্ট বেশি কিন্তু অ্যাক্টিভ হয়ে পড়ে। একই রকমভাবে আমরা লক্ষ্য করতে পারি এই বিষয়টা সবচেয়ে খারাপ হয় যখন ইউএসএ এবং হাসিনার মধ্যে এই বিষয়টা ঘটে। কেননা ইউএসএ শুরু থেকেই বিএনপি বা খালেদা জিয়াকে সাপোর্ট করছিল এবং ইলেকশনের আগেও খুব চেষ্টা করেছিল ইউএসএ তাদের প্রতিনিধি দল এবং অন্যান্য বিভিন্ন কিছুর মাধ্যমে যাতে শেখ হাসিনা না যেতে। বাট তা সত্ত্বে ভারত এবং রাশিয়ার প্রচেষ্টাতে, এক প্রকারে তুমি বলতে পারো বিভিন্ন মিডিয়া আউটলেটের মতে, ভারত এবং রাশিয়ার প্রচেষ্টাতে বাংলাদেশে কিন্তু আমেরিকা বা সিআইএর সেই বলতে পারো সুযোগ যে আছে সেটা তারা পেয়ে তখন ওঠেনি, যেটা এখন পেয়েছে বলে সকলে মনে করছে। ইনফ্যাক্ট এটার একটা বড় কারণ হিসেবে যেটা বলা হয় সেটা হচ্ছে শেখ হাসিনাকে একটা সময়ে বলা হয়েছিল যে তাদেরকে একটা আমেরিকাকে একটা এয়ার বেস বাংলাদেশে দেওয়ার জন্য চায়নার এবং এই সম্পূর্ণ অঞ্চলে প্রভুত্ব স্থাপন করতে। বাট যেহেতু শেখ হাসিনা আমেরিকাকে এয়ারবেস দিতে নারাজ থাকে তাই আমেরিকা শেখ হাসিনার এগেনস্টে চলে যায়। এবং সবচেয়ে খারাপ হয় তখন যখন শেখ হাসিনা বলে যে তারা এখানে একটা খ্রিস্টান দেশ তৈরি করতে চাচ্ছে, আমেরিকা এখানে একটা খ্রিস্টান দেশ তৈরি করতে চাচ্ছে যার মাধ্যমে তারা এই গোটা অঞ্চলে নজরদারি রাখবে, যেটা নিয়ে আমরা অন্য কিছু মিডিয়া আর্টিকেলের মতেও দেখতে পাই যে ভারতের যে নর্থ ইস্ট পার্ট আছে যে খ্রিস্টান মেজরিটি অঞ্চল, মায়ানমারের যে খ্রিস্টান মেজরিটি অঞ্চল এবং বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে আমরা লক্ষ্য করতে পারছিলাম একটা খ্রিস্টান নেশন তৈরি করতে ইচ্ছুক
এই আমেরিকা, যেটা নিয়ে সরাসরি সরাসরি শেখ হাসিনা মুখ খোলে। এবং আমরা ইমরান খানের ক্ষেত্রে দেখেছি আমেরিকার অ্যাগেনস্টে কথা বললে কি হতে পারে এই সকল দেশগুলোর, এটা একটা বড় কারণ। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের আর্মি। আমরা যদি লক্ষ্য করি আজকেও কিন্তু সেই ওয়াকারুজ আমাদের জামান যে আছে, তিনিই কিন্তু তার ইস্তফার বিষয়টা ঘোষণা করে। ইনফ্যাক্ট মনে করা হয় যে আমাদের শেখ হাসিনা আজকে যে ইস্তফা দেবে সেটার কথাও কিন্তু শেখ হাসিনাকে এই আর্মিই বলে, কেননা শেখ হাসিনা এই স্টুডেন্টদের সাথে লড়বার জন্য আর্মিকে ডেকে পাঠিয়েছিল এবং আর্মি এখানে একটা সুযোগ পায় কি করে তারা পুনরায় বাংলাদেশের ক্ষমতা নিজেদের দখলে নিয়ে আসবে। কারণ আমরা যদি লক্ষ্য করি এই লাস্ট 53 থেকে 54 বছরের যে ইতিহাস আছে সেখানে 28টা মিলিটারি কুয়ের অ্যাটেম্প্ট করা হয়েছে, তার মধ্যে কিছু অবশ্যই সফলও হয়েছে। এবার তুমি বলতে পারো মিলিটারি কু কি? কু মানে ক্ষমতা দখল, অর্থাৎ ক্ষমতায় কেউ আছে তাকে সরিয়ে দিয়ে আমি ক্ষমতায় গিয়ে বসে পড়ছি। যেরকম মনে করো এখন শেখ হাসিনা ক্ষমতায় আছে, তাকে সরিয়ে দেওয়া হলো, এখন মনে করো আর্মি চিফ গিয়ে বলল আমি আপাতত দেশটাকে কিছুদিন চালিয়ে নিই, যতক্ষণ ঠিক হবে সব কিছু আমি তখন ফিরিয়ে দেব। কবে ঠিক হবে? কয়েক বছর লাগিয়ে দেবে। তো এই যে বিষয়টা ক্ষমতা দখল প্রত্যক্ষভাবে কোনো রকম ইলেকশন ছাড়া, সেই বিষয়টাকে আমরা কু বলে থাকি। এরকম 28টা কুয়ের অ্যাটেম্প্ট হয়েছে আমাদের সেই শেখ মুজিবুরের 1975-এ মারা থেকে আমরা 2009 পর্যন্ত যদি লক্ষ্য করে থাকি। ইনফ্যাক্ট এটাও কিন্তু আমাদের 29th অ্যাটেম্প্ট, কেননা এই ক্ষেত্রেও আর্মি কিন্তু এখন আবার সম্পূর্ণ ক্ষমতায় থাকছে বাংলাদেশে। এবং এই যে আর্মি চিফ আছে তাকে 3 বছরের জন্য এই জুন মাসেই নিয়োগ করা হয়েছিল, বাট খুব সম্ভবত তার সুদিন অলরেডি এসে গিয়েছে। এবং এর সাথে সাথে আমরা যদি লক্ষ্য করে থাকি এই সমস্ত কারণগুলোর জন্য শেখ হাসিনার সেখানে থাকা সম্ভবই হয়ে উঠতো না, কেননা সেখানকার স্টুডেন্টরা যথেষ্ট ভায়োলেন্ট হয়ে উঠেছে, যার ফলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এবং শুরুতে মনে করা হচ্ছিল তিনি ত্রিপুরাতে আসবেন, কেননা তার পালানোর একটা ভিডিও আমরা দেখতে পাই যেখানে আর্মির একটা হেলিকপ্টারে তিনি চলে যান এবং আর্মি মাত্র তাকে 45 মিনিট দিয়েছিল রিজাইন করে পালিয়ে যাবার জন্য। সেই হিসেবে তিনি কোনো রকম জাতির উদ্দেশ্যে স্পিচ না দিয়েই কিন্তু আলটিমেটলি পালিয়ে যান এবং ভারতের ত্রিপুরাতে গিয়ে ত্রিপুরা থেকে গাজিয়াবাদে আসেন। বাট এই যে বিষয়টা, যেখানে ভারতে তিনি আসলেন এবং সেখান থেকে পরবর্তীতে লন্ডনে গিয়ে অ্যাসাইলাম নেবেন, বা ভারতেও যদি অ্যাসাইলাম দিয়ে থাকে সেই ক্ষেত্রে ভারতেও তিনি থাকতে পারবেন। বাট বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক ছিল, যেটা শেখ হাসিনার পক্ষে পসিবল হতো, সেটা কিন্তু এখন আর পসিবল হবে না। কিন্তু তারপরেও বাংলাদেশে যদি গণতন্ত্র এসে থাকে তবু সেটা বেটার। কিন্তু যদি বাংলায় এই কু হয়ে থাকে, মিলিটারি শাসন থাকে, সেটা কিন্তু মোটেও ভালো নয়। লাস্ট পাওয়া খবর অনুযায়ী শেখ হাসিনা যে আছে গাজিয়াবাদের যে হিন্ডন এয়ারবেস আছে সেখানে নেমেছে এবং তারপর তিনি সেখান থেকে দিল্লি চলে যাবেন বলে জানা গিয়েছে। এটা হলো সম্পূর্ণ এই ইস্যু, যে আর ফলস্বরূপ বাংলাদেশে এই ঘটনা ঘটছে। যদি তোমাদের এই সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং বাকিদের সাথে শেয়ার করবে যাতে তারাও জানতে পারে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে হেড।